কপাল ভালো বলে কেউ কি নিজের মাথা পাথরে গিয়ে ঠোকে? দেখো, তুমি একটু শান্ত হও, বুঝলে? 1 মিনিট, 1 মিনিট। এইটা তুমি নিজের কাছে রাখো, না হলে তোমার বন্ধুর যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে সেভাবে তোমারও হতে পারে। বিশ্বাস থাকা প্রয়োজন। বিশ্বাসই তো আসল জীবন। সেটা ভালোর জন্য হতে পারে, আবার খারাপের জন্য হতে পারে। চিন্তা করো তুমি। কমলা মা। হ্যাঁ দিদি চলে এসেছে। ভালো আছো তোমরা? ভালো আছি কমলা মা। কি সোনা, কেমন বেড়ালে? ভালোই ছিল, কিন্তু এখানেই না আমি বেটার ছিলাম। এখানে কি সুন্দর রোডে আমি খেলতে পারি, আর ওখানে গিয়ে আমি বাড়িতেই বসেছিলাম। এই দেখো, কেন দিদি এত তাড়াতাড়ি চলে এলে? আর কয়েকটা দিন তো থেকে আসতে পারতে। কি আর বলবো কমলা মা, আমরা যদি কখনো প্ল্যান করে যে বাইরে ঘুরতে যাব, তাহলে প্রবলেম আগে থেকে ওখানে গিয়ে আমাদের যাওয়ার জন্য অপেক্ষা করবে। আমরা কোথায় যাচ্ছি, কি করছি, এই সমস্ত কিছু ইনফরমেশন ওদের কাছে কি করে পৌঁছে যায় আমি বুঝতে পারছি না। এতে না বোঝার কি আছে? বেঈমানগুলো তো আমাদের বাড়িতেই রয়েছে। এতে না বোঝার কি আছে? বেঈমানগুলো তো আমাদের বাড়িতেই রয়েছে। দিদি, কি এটা? ও এটা এটা পুজোর ঘট গো। ফার্ম হাউসের পাশে যে মন্দির আছে ওখানকার গুরুদেব দিয়েছেন। দেবী মায়ের অভিষেক করা জল আছে এর মধ্যে। তুমি ঠাকুর ঘরে যাও আর দেবী মায়ের মূর্তির সামনে এটা রাখো। এইটা থাকলে কোনো অশুভ শক্তি আমাদের বাড়িতে প্রবেশ করতে পারবে না। ও, কি বললে? অশুভ শক্তিরা বাড়ির ভিতরে আসবে না? আচ্ছা, তাহলে বাড়ির ভিতরে যে অশুভ শক্তিগুলো আছে সেগুলো কি হবে? দাও আমাকে। কমলা মা, আসলে কিছু হবে না, আমি স্নান করে নিয়েছি। তাহলে ঠিক আছে। রোজ বিকেলে কিন্তু পুজো করতে হবে, ভুলবে না। ঠিক আছে দিদি। দিদি খাবে না? না গো, আসার সময় রাস্তায় খেয়েছি। রাস্তায় কোথায়? আমরা তো রেস্টুরেন্টে খেলাম, তাও বাবা খাইয়েছে। ঠিক আছে দিদি। ঠিক আছে, চল সোনা।
দাদা, যতদিন তুমি ছিলে কষ্ট কি জিনিস আমি জানতাম না, শত্রু কাদের বলে সেটাও জানতাম না, ঘৃণা হিংসা কোনোদিন দেখিনি। আমার পৃথিবীটা শুধুমাত্র আদর ভালোবাসায় ভরেছিল। যারা আমার কাছে ছিল তাদের প্রত্যেকের কাছ থেকে আমি শুধু ভালোবাসা পেয়েছি, ঘৃণা নয়। যারা আমার কাছে ছিল তাদের প্রত্যেকের কাছ থেকে আমি শুধু ভালোবাসা পেয়েছি, ঘৃণা নয়। আমার এই গোটা পৃথিবীটা খুব সুন্দর মনে হতো, কিন্তু তুমি যাওয়ার পরে আমার জীবন কষ্টে ভরে গেছে দাদা। আমার হাতে বিষ তুলে দিয়ে খেতে বললে আমি সত্যি খেয়ে নিতাম, কিন্তু সেই বিষ দুধে মিশিয়ে দিচ্ছে, ভাতের মধ্যে মিশিয়ে দিচ্ছে। কাকে বিশ্বাস করব কাকে বিশ্বাস করব না কিচ্ছু বুঝতে পারছি না। আমি তোমার শিক্ষায় বড় হয়েছি দাদা, আমি কোনো ভুল করিনি, কিন্তু এইসব কিছু আমার সঙ্গে কেন হচ্ছে? আমি শাস্তি কেন পাচ্ছি? আমি সবার মধ্যে শুধুমাত্র তোমাকেই খুঁজেছি দাদা, কিন্তু আমি কারোর মধ্যে তোমার একটা অংশও পেলাম না। মানুষের উপর থেকে আমার বিশ্বাসটাই উঠে গেছে। কিন্তু একটা কথা আমি জানি দাদা, তুমি এখনো আমার সঙ্গে আছো। সমস্ত প্রবলেম থেকে একমাত্র তুমি আমাকে বের করে আনছো, আমি ভালো করে জানি দাদা। তখন দেবী মায়ের ওই পুজোতে যাওয়ার আগে আমি তোমার থেকে সংকেতের মাধ্যমে সম্মতি পেয়ে তবেই গিয়েছি, আর তোমার অনুমতি পাওয়ার পরে আমি ওই পুজোতে যাই আর মায়ের থেকে শুভ শক্তি পেয়ে অশুভ শক্তির হাত থেকে আমার বরকে বাঁচাই। প্রতিটা পদক্ষেপে তুমি আমার পাশে আছো সেটা আমি বুঝতে পারছি দাদা। কিন্তু একদিন তুমি আমাকে এই বিশাল জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীদের মাঝে ছেড়ে চলে গেলে। একদিকে অন্ধকার, একদিকে জঙ্গলের রাস্তা, আর একদিকে হিংস্র প্রাণীরা। তবে এই সব কিছু থেকে তুমি আমাকে পার করে এসেছো। তুমি যে আজও আমার পাশে আছো সেটা আমি ভালোভাবে জানি। এইভাবে চিরকাল আমার সাথে থেকো দাদা। মা, হ্যাঁ, বাইরে সবাই সেলিব্রেট করছে, তুমি এখানে ভেতরে বসে কি করছো বলো তো? আমার ছেলেকে মারতে চাইলাম। এতে যদি শিবানী বিধবা হয় তার জন্য আমরা কত কি করলাম, কোনোটাতেই কিছু হলো না। দেখলি তো, ওরা সশরীরে বাড়িতে ফিরে এলো। এটা দেখতে আমি বাইরে আসবো? ও যদি জিজ্ঞেস করে আমি কোথায়, তাহলে ওদের বলে দিস আমার জ্বর হয়েছে, বিশ্রাম নিচ্ছি। যা। না মা, এই তান্ত্রিক
যক্ষিণী 9 জনকে বিধবা বানিয়েছে, আর একজন মরলেই ও মোক্ষ লাভ করবে। 8 ঘন্টার মধ্যে কাজ শেষ করবে বলেছে। তুমি কি সেটা জানো? আর মামা আমাকে বলেছে এসব। 1 সপ্তাহ হয়ে গেছে মা, ওরা যেভাবে গেছিল সেভাবেই ফিরে এসেছে। ওদের তো কোনো ক্ষতি হয়নি। এটা কি করে সম্ভব? সেটাই তো বলছি, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমরা যখন শিবানীর কোনো ক্ষতি করতে চাই তখন মনে হয় ওপর থেকে সমস্ত ভগবান নিচে চলে এসেছে ওকে বাঁচানোর জন্য। আমাদের বেলা তো কেউ আসে না। জানিস তো, আমি কুলদেবতার কাছে মানত করেছিলাম শিবানী যদি বাড়ি না ফেরে তাহলে আমি মন্দিরে গিয়ে মাথা ন্যাড়া করে আসব। এখন দেখছি শিবানী ম্যাডাম বাড়ি ফিরে এসেছেন। আমি আর কি করব বলতো? মনে হচ্ছে এবার অন্যরকম কিছু মানত করতে হবে। আমারও ঠিক তাই মনে হচ্ছে মা। আমরা সবাই মিলে কত কষ্ট দিলাম ওদেরকে, কিন্তু ওরা সব বাধা পেরিয়ে চলে এলো। এসব কি করে হচ্ছে কে জানে। বেচারা সায়ন কত চেষ্টা করছে, কত প্ল্যান করছে যাতে ও অন্তত একবার জিততে পারে, কিন্তু দেখ বারবার হেরে যাচ্ছে। সায়ন কিন্তু ভীষণ জেদি মানুষ মা, তুমি দেখে নিও। শিবানীর সর্বনাশ করার চেষ্টা ও কোনো দিনও বন্ধ করবে না। শিবানীকে যদি ও শেষ করতে পারে তাহলে আমরাও আগের মতো জীবন কাটাতে পারবো। ঠিক আছে মা, ওরা অনেক দিন পরে বাড়ি ফিরেছে। লোক দেখানো হলেও কথা বলতে হবে ওদের সাথে। না, আগে তুই যা ওদের সাথে কথা বল। ও তোর সাথে ঠিক করে কথা বলছে কিনা দেখ। ও যদি রাগের মাথায় আমার সঙ্গে ভালো করে কথা না বলে আমার খারাপ লাগবে। তাই তুই যা আর গিয়ে দেখ সিচুয়েশনটা কেমন, তারপর আমি সিদ্ধান্ত নেব ওর সাথে কথা বলবো কিনা। এখন তুই যা। তার মানে বিড়ালের গলায় ঘন্টা এখন আমি বাঁধবো? সেটা নয় রে নন্দিনী, তুই এখন ছোট, ওর কথা তুই মাথা ঠান্ডা করে শুনতে পারবি, কিন্তু আমি সেটা পারবো না। আচ্ছা ঠিক আছে মা। হাই দাদা, কেমন আছিস? কেমন ছিল তোর ট্রিপ? দেখেছিস, তুই কিন্তু আমাদেরকে ভুলেই গেছিলিস। আমাদের একটা কল পর্যন্ত করলি না। নন্দিনী, আমি কিন্তু তোর কাছ থেকে অন্য কথা আশা করেছিলাম। কি দাদা? তুমি এখনো কি করে বেঁচে আছো? দাদা, তুমি বেঁচে গেলে কি করে? এসব হলো কি করে? কি আশ্চর্য ব্যাপার। আমি তো ভাবলাম যে আমার কাছে ফোন আসবে যে তুমি আর বেঁচে নেই। আমি আশা করেছিলাম তুই আমায় এই কথাগুলো বলবি। দাদা, কেন অশোক এইভাবে কথা বলছিস? আমরা কি তোর খারাপ চাইতে পারি? ওই বাচ্চা মেয়েটা তোর সঙ্গে কথা বলতে এলো আর তুই ওর সঙ্গে এইভাবে কথা বলছিস? তুই যাবার পর ওই মেয়েটার কত মন খারাপ হয়েছিল জানিস? দাদা বৌদি বাইরে চলে গেল, একবারও ফোন করছে না, তাই ও কষ্ট পাচ্ছিল। মামা, তুমি এখন যে খেলাটা খেলছো না, সেটা আমি শিখে গেছি। এই সমস্ত খেলা এখন আমি খুব ভালো খেলতে পারি। তাই আমার সঙ্গে এই খেলা না আর খেলতে এসো না, লাভ হবে না। আচ্ছা, আমার ছোট মা কোথায়? দাদা আসলে মায়ের খুব জ্বর এসেছে রে, মা ওপরে ঘুমোচ্ছে রে। সামনে এক রূপ আর পিছনে আরেক রূপ। দেখো মামা, আমার মনে হচ্ছে ভগবান বোধহয় গিরগিটিকে সৃষ্টি করেছিল ছোট মাকে দেখার পরে, তাই না?
দেখ দাদা, তুই তোর বউকে খুশি করার জন্য আমাদেরকে যে অপমান করছিস সেটা বুঝতে পারছি। তুই তোর বউকে খুব ভালোবাসা দেখাতে চাস তো সে দেখা। তুই ওকে দেখাতে চাইছিস যে তুই বদলে গিয়ে খুব ভালো হয়ে গেছিস, সে দেখা। কিন্তু একটা কথা মনে রাখিস, আমাদের সঙ্গে এভাবে কথা বলবি না। আমি যে বদলে গেছি সেটা তোদের কাছে প্রমাণ করার আমার কোনো প্রয়োজন নেই। আমি আমার ভুল বুঝতে পেরেছি, বদলেও গেছি। তোরা তো কোনো জন্মেও বদলাতে পারবি না। একটা কথা বলছি, ভালো করে শুনে রাখ। এই পৃথিবীতে দুজন আমার খুব কাছের, এক আমার স্ত্রী আর এক আমার মেয়ে, ব্যাস। তোদের সঙ্গে আমার আর কোনো রকম সম্পর্ক নেই। তোদের সঙ্গে যে আমার কোনো সম্পর্ক ছিল সেটা আমি ভাবতেও চাই না। তোদের সঙ্গে যে আমার কোনো সম্পর্ক ছিল সেটা আমার ভাবতেও খুবই ঘৃণা করে। সব বিষাক্ত সাপ। তোরা এই মুহূর্তে এই বাড়ি থেকে বেরিয়ে যা। বাচ্চারা যখন হাঁটতে পারে না, বড়রা সেই সময় হাত ধরে হাঁটতে শেখায়। আর একবার হাঁটতে শিখলে তখন ওই হাতটাকে সে ভুলে যায়। তুইও কিন্তু ঠিক এটাই করছিস অশোক। আমাদের ব্যবহার করার পর এখন আমাদেরকেই দূরে সরিয়ে দিচ্ছিস। মামা, নিজেকে তুমি বেশি চালাক মনে করো না। ওই যক্ষিণী আমাকে খুন করতে চেয়েছিল, সেই বিষয়ে তোমরা কি কিছুই জানতে না? কে বললো? ওসব তো আমরা জানি না। তুমি চোখে চোখ রেখে কথা বলতে পারছো না মামা। কেন পারছো না বলবে? বাবা, এসব মিথ্যে কথা অশোক। তোকে কেউ ভুল বোঝাচ্ছে। তোর সঙ্গে আমাদের ঝগড়া লাগাতে চাইছে অশোক। মামা, আমি একজন মাস্টার। আমি কিন্তু ছাত্রদের শেখাই। আমার কিন্তু কারোর কাছে শেখার কোনো প্রয়োজন নেই। শোনো, তোমরা চুপচাপ এই বাড়ি ছেড়ে চলে যাও। ভালোভাবে বলছি।
বিষাক্ত সাপেদের কখনোই বাড়িতে রাখতে নেই, না হলে তারা ছবল মেরে দেয়।